মনোমালিন্য ভুলে ইসলামী আন্দোলনের সঙ্গে হাত মেলালো জামায়াতে ইসলামী। চরমোনায় পীরের সঙ্গে ডাক্তার শফিকুরের সাক্ষাৎ। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ। বিকেলে পতাকা বৈঠক। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআর এর অভিযান চলছে, যাচাই বাছাই তথ্য, তদন্ত শেষে হবে ব্রিফিং। নাটোরে মোটর সাইকেলের ট্রাকের ধাক্কা ৩ কিশোরের মৃত্যু। মুন্সিগঞ্জ ও নরসিংদীতে আলাদা দুর্ঘটনায় নিহত ৩। এবং অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফ থেকে আটক ১৭ রোহিঙ্গা, সঙ্গে ছিল ২ দালাল। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। মনোমালিন্য ভুলে হাত মেলালেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার দুপুর ১টায় বরিশালের চরমোনায় মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা বৈঠকে মিলিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের ব্যবহার করেছে, তার এইভাবে ব্যবহার হতে চান না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে তারা এক হয়ে চলবেন। আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা। আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবিতে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উচনা ঘুনা পাঠা ২৮১ পিলার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা এসে বাধা দিলে কাজ বন্ধ করে রাখে বিএসএফ। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিকেলে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিহিটু না, আমরা তো আসে দেখলাম যে ঘিরা আগেই ফেলে রাখছে, আসার পর তো আর ঘিরা না। আর ঘিরেছে না, আসার পর ঘিরে এই পর্যন্ত মানে অনেকটু ঘিরছে। ঘিরার পর আমরা আসার পর তারপর আর না ঘিরে ওরা উঠাই চলে গেছে। সন্ধ্যাবেলা লাইট আবার বন্ধ করেছিল, বন্ধ করার পর সকাল থেকে শুনতেছি ঘিরতেছে। তারপর আমাদের বিজিবির লোকেরা বাধা দিচ্ছে। ভোরবেলার টাইমে তার কাটা দিয়ে ঘিরেছে ওরা, তখন আবার বিডিআর আসে বাধা দিতে। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। মঙ্গলবার সকালে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্কে প্রবেশ করে। পরে তারা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে পরিদর্শন করেন কটেজ ও রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। এরপর রিসোর্টের অফিস কক্ষে বসে ঘাটেন ফাইলপত্র। অভিযানকালে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য পেয়েছে সিআইসি। দুপুরে তদন্ত কার্যক্রম শেষে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ার কথা জানান সিআইসি। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআর এর অভিযান নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বৈরাগী টোল এলাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের যে রিসোর্টটি রয়েছে, সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, সেখানে আজকে দুপুরে এনবিআর এর যে সিআইসি ইউনিটটি রয়েছেন তারা তদন্ত করতে এখানে আসেন। 15 সদস্যের একটি তদন্ত কমিটি এখানে এসেছেন। তারা মূলত এখানে সাবেক আইজিপির যে সম্পদ বিবরণী দেওয়া ছিল, সেই সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের সাথে আসলে মাঠের যে বাস্তবতা, এটি মূলত মিলিয়ে দেখতে এই অভিযানটি পরিচালনা করছেন। আর এই অভিযানটি পরিচালনার সময় তারা কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল নথিপত্র রয়েছে এগুলো তারা যাচাই বাছাই করেছেন। তারা দুপুরে তাদের এই যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এখানে তদন্তে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছেন, কিন্তু আসলে
কেমন পরিমাণ ফাঁকি পেয়েছেন সেটি আসলে তারা বলতে পারছেন না, কারণ আরো বেশ কিছু ফাইলপত্র যাচাই বাছাইয়ের বিষয় আছে, বিভিন্ন অফিস সংশ্লিষ্ট রয়েছে, এ কারণে তারা ফাইনাল এখন পর্যন্ত কিছুই বলতে পারছেন না। যদি তার বিরুদ্ধে এ ধরনের, যেহেতু প্রাথমিকভাবে ফাঁকি পেয়েছে রাজস্ব, পরবর্তীতে আয়কর বিভাগের মাধ্যমে যে আইনগত যে সকল প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা আসলে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তা এই ছিল। এখন তারা এনবিআর এর যারা কর্মকর্তা রয়েছেন 15 সদস্যের, তারা এখান থেকেই তদন্ত শেষ করেছেন। এখন আমার কাছে এই ছিল সর্বশেষ। ন্যান্সি। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবিরুল ইসলাম। হত্যা মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়েই মামলার সাক্ষী সহ 5 জনকে কুপিয়ে জখম করেছে আসামি। সাভারের হেমায়েতপুর এলাকায় ঘটে এই ঘটনা। পলাতক আসামি ফয়সাল ও তার সহযোগীরা গ্রেফতারে কাজ করছে পুলিশ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভারের হেমায়েতপুর এলাকায় ত্রাসের রাজত্ব চালায় রকিবুল ইসলাম ফয়সাল ও তার সহযোগীরা। রোববার এই এলাকায় মামলার সাক্ষী সহ কয়েকজনকে কুপিয়ে ফের আলোচনায় আসে এই চক্রটি। 2023 সালে ফেব্রুয়ারি মাসে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফয়সাল চক্র। পরে হত্যা মামলায় কারাগারে যান তিনি। সম্প্রতি জামিনে ছাড়া পান ফয়সাল। এলাকার প্রভাবশালীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে আরো বেপরোয়া হয়ে ওঠে ফয়সাল। হত্যা মামলায় সাক্ষ্য দেয় সাক্ষীদের উপরে চড়াও হন তিনি। এক পর্যায়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় তাদের। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। প্রকাশ্য খুন করার পর কিছু হয়েছে, কিছু করতে পারছে পুলিশ? কোনো বিচার করে নাই, জামিন দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। কিসের জামিন দিল? এই যে 2 বছর পর আবার প্রকাশ্য 9টা রান্দাও নিয়ে 5 জন মানুষকে কুবাইলো, কি বিচার করলো? তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সানি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীদের অভিযোগ, আগে থেকে থানায় জিডি করলেও মেলেনি কোনো প্রতিকার। 4 জনে মিলে একজনকে কোপ দিছে, আমার বড় জ্যাঠার হাতে, মোহাম্মদ ফারুক হোসেনের হাতে। তার মাথার কোপ তিনি হাত দিয়ে ফিরেছে, তার আঙ্গুল পড়ে গেছে। 5 জনকে কুপিয়ে জখম করার ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। 4টে টিম ওখানে গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে একটা পক্ষ প্রচণ্ডভাবে তাদেরকে প্রহার করা হয়েছে এবং গুরুতর জখম করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করছি। দ্রুত হত্যা মামলার আসামি ফয়সাল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোর ও মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। নাটোরের লালপুরে মোটরসাইকেলের ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 কিশোরের। মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলার শেখচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 জন ঘটনাস্থলে নিহত হয় আর 1 জন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে চালকের সহযোগীর। পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় গাংচিল বাস থেকে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নরসিংদীতে আলাদা দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার মনোহরদী উপজেলায় সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এদিন সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় রেলের নিচে কাটা পড়ে মারা যান হামিদ নামের এক ব্যক্তি। জানা যায়, তিনি সকালে অসাবধানতাবশত রেল লাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের মত প্রকাশের স্বাধীনতার মালাল সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত চলমান থাকবে। 2008 সালের পূর্বে যাদের জন্ম তারা এবার নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। এছাড়া ভোটারদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সারা দেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই 225 জন সুপারভাইজার, 994 জন তথ্য সংগ্রহকারী জেলার প্রতিটি উপজেলা ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 30টি ওয়ার্ডে কার্যক্রম চালায়। সংগ্রহ করেন ভোটারদের তথ্য। জেলায় মোট ভোটার সংখ্যা 22,22,933 জন। কুমিল্লা সিটি কর্পোরেশন 8টি পৌরসভা ও 17টি উপজেলার 193টি ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত। তথ্য সংগ্রহের জন্য কুমিল্লা জেলাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তীতে 4 ধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময়ে ছবি তোলার কার্যক্রমটিও সম্পন্ন করা হবে। আমাদের বাড়িতে আসছে, আমরা আবেদন করছি, আমরা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মিডিয়ার পক্ষ থেকে আমরা প্রচার করছি যেন তারা তরুণরা যেন সবাই মিলে একসাথে যেন এই আবেদনটা করে। কারো বাড়িতে যদি না যায় তারা যেন নির্বাচন অফিসে যে যোগাযোগ করে আবেদনটা করে। আজকে বাসায় গেছিল ভোটার তালিকা জমা নিতে, জমা দিয়েছি। আমার ভাইয়েরটা দিছি, আমার বোনেরটা দিছি, আর আমার কিছু 2জন ফ্রেন্ড আছিল তাদেরকে ডাক দিয়ে আনছি, তাদেরকেও জমা দিয়েছি। তো আমরা এটা নিয়ে অনেক খুশি। নরসিংদীতে মঙ্গলবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদের থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা ইংরেজি কপি, পিতামাতার এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে ভোটার তালিকায়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গা কাস্টম এক্সাইজ ভ্যাট অফিসে দুর্নীতি দমন কমিশনের আকস্মিক অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ঝিনাইদহ সমন্বিত জেলা শাখা এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অফিস থেকে তথ্য সংগ্রহ সহ শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। ব্যবসায়ীরা জানান কাস্টম অফিসের কর্মকর্তারা তাদের হয়রানি করছেন। অভিযানে থাকা দুর্নীতি দমন কমিশনের এডি খালিদ মাহমুদ জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভ্যাট আদায় সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কার্যালয়ে আজকে আমরা একটা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে আমরা চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কার্যালয় থেকে আমরা চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য কালেক্ট করি এবং তাদের থেকে কি পরিমাণ ভ্যাট আদায় করা হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে তেলেসমাতি কাণ্ড। তেল কিনলেই সাথে কিনতে হচ্ছে অন্য পণ্য, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। তেল কোম্পানির পরিবেশকদের এমন কৌশলে বিপাকে পড়েছে খুচরা বিক্রেতারা। ফলে বিরূপ প্রভাব পড়ছে তেলের বাজারে, দেখা দিয়েছে কৃত্রিম সংকট। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। তেল কোম্পানির পরিবেশকদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতায় বিরূপ প্রভাব পড়ছে বাজারে, সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট।
কোম্পানির সাথে কোন কোম্পানি তীরের সাথে আছে। চাহিদাকে পুঁজি করে কোম্পানির পরিবেশকরা জিম্মি করছে খুচরা বিক্রেতাদের। 5 লিটারের এক বোতল সয়াবিন তেল কিনলেই বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে পোলোয়ার চাল বা আটা, তা না হলে মিলছে না কাঙ্ক্ষিত সয়াবিন তেল। কালকে আমি 5 লিটার 1 কার্টন তেল নিছি, তার সঙ্গে আমার 1 বস্তা আটা নেওয়া লাগছে। আমি যখন বলছি যে না এগুলো আমি বেচতে পারছি না, এগুলো তো আমার এখানে চলে না বা স্টক আছে, আমাকে শুধু তেল দেন, বলছে আপনার অর্ডার ক্যান্সেল, আপনাকে তেল দেওয়া যাবে না। প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে বড় বাজারে 3-4টা ডিলার আছে, আপনার রূপচাঁদা, তীর, পুষ্টি এবং আপনার ফ্রেশ, এরা আমাদের মতো ব্যবসায়িকদের জিম্মি করে ফেলছে। তবে তেল নিয়ে এমন কাণ্ডে পরিবেশকরা দায় চাপাচ্ছেন কোম্পানির ওপর। তারা বলছেন কোম্পানির নিয়ম অনুসারেই তেলের সাথে অন্য পণ্য বিক্রি করছেন তারা। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ কোম্পানি করতে পারছে না, শুধুমাত্র লিটার তেল তারা দিচ্ছে না, এর সাথে আদার্স অন্য প্রোডাক্টও আমাদেরকে নিতে হচ্ছে। কাস্টমার যেভাবে চাই সেভাবে দিতে পারলে তো আমরা খুশি, কাস্টমার খুশি। এ তো কোম্পানি থেকে না দিলে আমরা পাবো কোথায় থেকে? আমরা তো তৈরি করি না এগুলো। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে এ বিষয় নিয়ে তেল কোম্পানির পরিবেশকদের সাথে আলোচনা করেছেন তারা। সমস্যা সমাধানে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন এই কর্মকর্তা। জেলা প্রশাসক নিজে এবং বিভিন্ন সংস্থা নিয়ে আমরা কিন্তু এটা মনিটরিং করেছি এবং সেখানেও কিন্তু বেশ সফলতা আসছে, কিন্তু কোম্পানি পর্যায়ে না এই ব্যবস্থা না নিলে এই সমস্যা কাটানোটা সহসা সম্ভব হবে বলে আমি মনে করি না। ব্যবসায়ীদের নানা কৌশলে অধিক মুনাফা লুটের প্রবণতার কারণেই অস্থিরতা কাটছে না তেলের বাজারের। তাই তেল নিয়ে এমন কাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে কারসাজি, দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, তেল নিয়ে এই সিন্ডিকেটের রহস্য কি? কেন অস্থিরতা তেলের বাজারে? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আসলে বোতলজাত সয়াবিন যে তেল সেটি নিয়ে কিন্তু কুষ্টিয়ায় এক প্রকার লঙ্কা কাণ্ড চলছে। অর্থাৎ এই যে চাহিদাকে পুঁজি করে কিছু কিছু কোম্পানির যারা পরিবেশক রয়েছে তারা কিন্তু জিম্মি করে ফেলেছে খুচরা বিক্রেতাদের। অর্থাৎ আমি যদি একটু বলি আপনাকে, যদি সয়াবিন তেল যারা খুচরা বিক্রেতারা রয়েছে তারা যদি কিনতে চাই তাহলে কিন্তু তাকে পোলোয়ার চাল অথবা আটা অথবা সরিষার তেল এটি যদি তারা নেয় তবেই কিন্তু তাদের সয়াবিন তেল দেয়া হচ্ছে, না হলে কিন্তু বোতলজাত সয়াবিন তেল দেয়া হচ্ছে না। আর এই যে এই কৌশলে মুনাফা লুটের যে কৌশল পরিবেশকদের, কোম্পানির পরিবেশকদের, এর ফলে কিন্তু বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি হচ্ছে এবং কৃত্রিম বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সোয়াবিন তেল নিয়ে কোম্পানির পরিবেশকদের যে কূটকৌশল, এই কূটকৌশলের কারণেই কিন্তু বাজারটি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। অর্থাৎ সোয়াবিন তেলের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে সোয়াবিন তেল কিনতে গেলে আপনাদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে? আসলে আমরা সয়াবিন তেল কিনতে গেলে পরে হচ্ছে চাউল নেওয়া লাগছে, না আটা নেওয়া লাগছে, না ময়দা নেওয়া লাগছে, সরষের তেল নেওয়া লাগছে। আসলে আমরা যেভাবে চাউল আটা ময়দা যে আকারে এক্সট্রা পরিলাইছে এটা কাস্টমার দিতে গেলে আমরা নিচ্ছে না। আমরা যে যারা তেল বিক্রি করতে যাই সেই কাস্টমার যদি বলে একটা চাউল নেন, কাস্টমার নেয় না। আমরা খুব ঝামেলা হচ্ছে এটার জন্য। আসলে এটা ডিলারদের খুবই ঝামেলা করছে, কোম্পানিরা আমাদের এইসব না নিলে মাল দিতে চাচ্ছে না। ন্যান্সি, যেমনটি আপনি শুনছিলেন, আসলে এই যে কোম্পানির যে প্রতিনিধিগুলো রয়েছে তেল কোম্পানির, আসলে তেল কোম্পানির এই প্রতিনিধিদের এই যে অধিক মুনাফা লুটের যে কূটকৌশল, এই কূটকৌশলের কারণেই কিন্তু দেশের যে সয়াবিন তেলের, বোতলজাত সয়াবিন তেলের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবে কাটছে না। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা বলছে যদি এই কোম্পানির অধিক মুনাফা লুটের এই কৌশলগুলোকে নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু সয়াবিন তেলের বাজারের যে সংকট সেটা কিন্তু কোনোভাবেই কাটবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সয়াবিন তেল নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16টি কারখানা চালুর দাবিতে গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিকেরা। মঙ্গলবার বেলা 2টায় গাজীপুর মহানগরীর শ্রীপুর সানসিটির মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এর এক সপ্তাহ আগে একই দাবিতে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রতিষ্ঠানের সব ফ্যাক্টরি পুনরায় চালু করার দাবি জানিয়ে বক্তারা বলেন, নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কারখানার শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফ থেকে দালাল সহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় নৌবাহিনীর অবস্থান টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এক দালাল সহ ২০ জনকে আটক করা হয়। এতে ১৭ রোহিঙ্গার পাশাপাশি ২ জন বাংলাদেশি নাগরিকও আছে। পরে আটককৃতদের টেকনাফ থানায় পাঠানো হয়। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। হাসপাতাল ও ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে পরিবর্তে ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের প্রায় ১০০ বিঘা আবাদি জমি। এ অবস্থায় দ্রুতই ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের দাবি স্থানীয়দের। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পৌরসভার বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি আসছে ময়লার ভাগাড়ে, আর সেই ময়লা খুবলে খাচ্ছে শূকর, কুকুর আর পাখিরা। মানিকগঞ্জ শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ২০১২ সালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নির্মাণ করা হয় পৌরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। হাসপাতাল, ক্লিনিক সহ বাসাবাড়ির বর্জ্যে ডাম্পিং স্টেশনটি যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের কাছে। জমিতে কাজ করতে গিয়ে সূচকাচ বিধে মারাত্মক জখম সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এছাড়াও আবর্জনার প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। দীর্ঘদিন ধরে জমি থেকে বর্জ্য অপসারণ করে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্ণপাত করছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যত ময়লা আবর্জনা এই জায়গায় ফালায়, এই জায়গার ময়লা আবর্জনায় সমস্ত বর্ষার পানিতে মনে করে ছড়িয়ে যায়। কাজ ফালায়, সুই ফালায়, পায়ে বিন্ধে, ক্ষেতের কাজ করতে পারি না। আমার ক্ষেত খোলা সব করতে পারি না, কামলা আসে না, কামলার জন্য কামলার সুই বিন্ধে, এই আবর্জনা ফালায়, হাসপাতালের নিয়ে ময়লা টয়লা ফালালে আমাকে চোখে ক্ষতি হইতেছে। বাসাবাড়ি কিংবা ক্লিনিক্যাল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা না করা হলে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল বা ক্লিনিকের বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, তার ভিতরে যদি ধারালো বর্জ্য পদার্থ যদি বিভিন্ন জায়গায় অরক্ষিতভাবে রেখে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে কিন্তু মরণ ব্যাধিও হতে পারে। যেমন HIV একটা রোগ আছে, সেটা কিন্তু অস্ত্রের মাধ্যমে যেতে পারে। তারপরে আমাদের বলি যে সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি ভাইরাস, এই ধরনের রোগ সংক্রামক রোগ হতে পারে। তবে স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে ডাম্পিং গ্রাউন্ডটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এটা একটা সুরক্ষিত একটা জায়গায় হোক, যাতে সাধারণ কৃষকের এই জমিটা কোনোভাবে নষ্ট না হোক, এটা আমি চাইবো। আর ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে ১০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে জানিয়ে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর এই কর্মকর্তা। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য ১০০ কোটি টাকার একটা প্রপোজাল রয়ে গেছে। একটা সুন্দর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনলাইন অ্যাপ আগামীর উদ্যোক্তা তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন, যেখানে অবসর সময়ে কাজ করে সফল হয়েছেন অসংখ্য নারী। যশোরের সংগঠনটির বর্তমান আয় বছরে ১.৫ কোটি টাকা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লাল গালিচা, মাথায় মুকুট আর ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বছরের সেরা উদ্যোক্তাদের। শিহাব উদ্দিন পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। করোনাকালে ঘরে বসেই কিছু করার প্রয়াস থেকে তৈরি করেন আগামীর উদ্যোক্তা অ্যাপ। অ্যাপটির মাধ্যমে হোমমেড ফুড বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। প্রথমেই ৩০ জন নারী উদ্যোক্তা নিয়ে শুরু হয় পথ চলা। এখন এ প্ল্যাটফর্মে কাজ করছেন ৮ শতাধিক নারী। জিরো থেকেই শুরু করা মূলত, সেখান থেকে আমরা এখন সবাই প্রায় মোটামুটি স্বাবলম্বী। প্রথম থেকে আমার প্রথম বছরে ৪ লাখ টাকা সেল হয়েছিল, আমি এবছর ১২ লক্ষ টাকা প্লাস সেল করছি এবং আমি আমার মানে মোট সেলস আপনার ৩২ লাখ প্লাস। অবসর সময়কে কাজে লাগিয়ে
অর্থ উপার্জন করছেন নারীরা। রান্না করা খাবার, চালের গুঁড়া, গুড়, পাটালি বা কেক যে যা পারেন তাই বিক্রি করছেন প্ল্যাটফর্মে। এসব জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থান হয়েছে অনেক ছেলেদেরও। 2020 সাল থেকে শুরু করে আমি এখানে আসি রাইডার হিসাবে। 2020 সালের থেকে আমাদের কাস্টমারদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার মতন মানুষের খুবই অভাব ছিল। আমরা স্টুডেন্টরা ওই সময় ভেবে দেখলাম যে আমরা এর পাশাপাশি করতে পারি। আমি সহ আমার পাশাপাশি অনেকেই ছিল এখানে শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত এত 4 বছর কন্টিনিউ কেউ করতে পারিনি। আমার টোটাল সেলস এখানে 1.5 কোটি টাকা। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্মটি। গুটি গুটি পায়ে পথ চলা এই ফাউন্ডেশনটির বর্তমান ইনকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা। যশোরের এখন পর্যন্ত 2020 সাল থেকে সবথেকে বড় গ্রুপ বলেন, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম বলেন, সেটা আগামী উদ্যোগটা ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আর এরপরে কথা সেলসের দিক থেকে যদি বলেন, আমাদের এখানে দক্ষিণবঙ্গের ভেতরে বলেন বা খুলনার ভেতরে বলেন, আমার জানা মতে ই-কমার্স বিজনেসে এরকম ধরনের সেলস যেটা 1.47 কোটি টাকা এরকম কোনো নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম করেছে আমার জানা নেই। সংগঠনটি সামনের দিনে আরো কর্মসংস্থান তৈরি করবে এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে বিদেশি পিস্তল ও গুলিসহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 5 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তার সমর্থকরা পুলিশকে বাধা দেয় এবং সজীবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় এসআই রফিকুল ইসলাম আহত হন এবং পুলিশের 2টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় 2টি মামলা দায়ের হয়েছে। দীর্ঘ 16 বছর পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। মঙ্গলবার বিকেলে এই কর্মী সম্মেলনে তিনি বলেন, মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন এবং মানব কল্যাণে প্রত্যেককে কাজ করতে হবে। অতীতে জুলুম নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ জামায়াতে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল জানিয়ে ভবিষ্যতেও কেউ জামায়াতের অগ্রযাত্রা রোধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় আজ উদ্বোধন হয়ে গেল 15তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠান। সকাল 9টা 15 থেকে 10টা 15 মিনিট পর্যন্ত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ও মিডল ক্যাম্পাসে। পরীক্ষা শেষে মিডল স্কুলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালি সহকারে মূল অনুষ্ঠানস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে সমবেত হন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ। চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজের 8 শতাধিক শিক্ষার্থী 4টি গ্রুপে বিভক্ত হয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।